স্কুলে পাশাপাশি বসা বন্ধুগুলো আজ হারিয়ে গেছে অনেক দূরে। কলেজে কত নতুন নতুন বন্ধু, তাদের স্কুলের বন্ধুদের কথা কি আর মনে পড়ে? আমি অনুপম। রূপনগর নামে একটা ছোট্ট অজপাড়া গ্রামে আমার পৈতৃক নিবাস। 1 মাস আগে আমি শহরের সুনামধন্য দ্য লিটল ফ্লাওয়ার কলেজে ভর্তি হয়েছি। এই শহরে আমার কোনো আত্মীয় স্বজন নেই। রোজ গ্রাম থেকে এসে সময় মতো ক্লাস করা আর সম্ভব হচ্ছে না, তাই বাধ্য হয়ে কলেজের হোস্টেলে উঠেছি। আজ হোস্টেলে আমার প্রথম দিন। এই নাও রুম নাম্বার 211। হোস্টেলের সকল নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, আর মনে রাখবে রাত 9টার পর হোস্টেলের বাইরে যাওয়া যাবে না, এবং বাইরে থাকলে ভিতরেও প্রবেশ করতে পারবে না। এটা আমাদের হোস্টেলের রুলস। ঠিক আছে স্যার, আমি ডিসিপ্লিন মেনটেন করব। আমি হোস্টেলের ম্যানেজার স্যারের কাছ থেকে চাবি নিয়ে আমার রুমের দিকে যাচ্ছিলাম। কলেজটা বেশ পুরনো, কিন্তু পড়াশোনার মান অনেক ভালো। বুক ভরা স্বপ্ন নিয়ে আমি এই কলেজে ভর্তি হয়েছি। এই অনুভব নাকি? আরে আশিক, কি অবস্থা? এই তো ভালো। তা হোস্টেলে আজই উঠেছিস নাকি? হ্যাঁ, এই তো 211 নম্বর রুমে আমার সিট পড়েছে। 211 নম্বর রুমে? এই রুমে তুই কেন উঠেছিস? আমার কথা শুনে আশিককে এমনভাবে চমকে উঠতে দেখে আমি খুব অবাক হলাম। আমি বুঝতে পারছিলাম না 211 নম্বর রুমের কথা শুনে আশিক এতটা ভয় পেয়ে গেল কেন। আমি কৌতূহলী হয়ে ফ্যাল ফ্যাল করে আশিকের দিকে তাকিয়ে রইলাম। কে রে, এভাবে হা করে কি দেখছিস? এক্ষুনি হোস্টেল ম্যানেজার স্যারকে গিয়ে বল তোর রুমটা যেন চেঞ্জ করে দেয়। তুই ওই রুমে থাকিস না। কিন্তু কেন? এই 211 নম্বর রুমের সমস্যাটা কোথায়? এখন থেকে অনেক বছর আগে এই 211 নম্বর রুমে রুমা নামের একটি মেয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে মারা গিয়েছিল। তারপর থেকে 211 নম্বর রুমে অনেক আজব আজব ঘটনা ঘটতে থাকতো, তাই তো এই রুমে কেউ থাকতে চায় না। আশিকের মুখে এমন কথা শুনে আমার পশমগুলো কাটা দিয়ে উঠল। এমনিতেও আমি কিছুটা ভীতু আর কৌতূহলী স্বভাবের। কিরে, কি ভাবছিস? তেমন কিছু না। তুই আর সবাই নষ্ট করিস না, এক্ষুনি হোস্টেল ম্যানেজার স্যারের কাছে যা। কিন্তু আশিক, ছেলেদের হোস্টেলে মেয়ে আসলো কেমন করে? তা তো আমি জানি না, যতটুকু জানি তোকে জানালাম। আমি এখন গেলাম রে। আচ্ছা যা। আশিক আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আমিও তাড়াহুড়ো করে হোস্টেল ম্যানেজারের রুমের কাছে গেলাম। আমাকে দেখে স্যার কিছুটা অবাক হয়ে বললেন, কি ব্যাপার অনুপম, তুমি আবার ফিরে এলে কেন? কোনো সমস্যা? মানে স্যার, আমি আমার হোস্টেলের রুমটা চেঞ্জ করতে চাই। অন্য কোনো রুমে কি আমাকে শিফট করানো যায়? আপাতত অন্য কোনো সিট খালি নেই, তুমি কিছুদিন এই রুমে মানিয়ে নাও। অন্য কোনো সিট খালি হলে আমি তোমাকে শিফট করিয়ে দেব। স্যারের কথায় আমি খুব হতাশ হলাম, কিন্তু স্যারের মুখের উপর আমার আর কোনো কথা চলে না। স্যারের রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে রুম নাম্বার 211 দিকে এগিয়ে যাচ্ছিলাম। জানি না মনে ভয় আর সংকোচ নিয়ে কিভাবে আমি রাত পার করব।
রুমে এসে আমি ফ্রেশ হয়ে বিশ্রাম নিচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসলো। চারপাশ ঘন কালো অন্ধকারে ঢাকা। আমি বিছানার উপর বই নিয়ে পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু অজানা ভয় আমার মনকে গ্রাস করে রেখেছে। আমি পড়াশোনায় কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ শুনে আমি ভয়ে চমকে উঠলাম। এই সময় আবার কি এলো? অনুভব, আরে আশিক, দরজা খোল। ও আশিক, দাঁড়া আসছি। কিরে, দরজা খুলতে এত দেরি করলি যে? ওই একটু পড়াশোনা করার চেষ্টা করছিলাম, কিন্তু পড়াশোনায় তো একদমই মন বসছে না রে। একা একা বড্ড ভয় লাগছে আমার। আচ্ছা ঠিক আছে, আর ভয় পেতে হবে না। আমি আজ রাতে তোর সাথে এখানেই থাকবো। আশিকের কথা শুনে আমার মনটা আনন্দে ভরে উঠল। মুহূর্তের মধ্যে আমার মনের সমস্ত ভয় সংকোচ কেটে গেল। দুই বন্ধু রাতে গল্প করতে করতে ঘুমিয়ে যাই। পরের দিন কলেজে ক্লাস আর কোচিংয়ে ব্যস্ত সময় পার করে সন্ধ্যায় দুই বন্ধু হোস্টেলে ফিরে আসলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা পড়তে বসলাম। আজ ক্লাসে অনেক পড়া দিয়েছে, আর তাছাড়া যে স্বপ্ন নিয়ে আমরা এই কলেজে ভর্তি হয়েছি তা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। পড়তে পড়তে কখন যে রাত 12টা বেজে গেল আমরা সেটা বুঝতেই পারিনি। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। আশিক বিরক্ত হয়ে বলল, এই যা, লোডশেডিং শুরু হয়ে গেল। কটা বাজে দেখতো অনুভব? আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন 12টা বাজে। চোখ বড় বড় করে আশিকের দিকে তাকিয়ে বললাম, রাত 12টা বাজে? কি বলিস কি, এত রাত হয়ে গেছে? এই গরমের মধ্যে তো ঘুমাতেও পারবো না, আর মোমবাতির আলো দিয়ে পড়তে ভালো লাগে না। চল আমরা বরং ছাদে গিয়ে জ্যোৎস্নায় দেখি। না না, আমার এখনো অনেক পড়া বাকি আছে, আমি এখন ছাদে যাব না। আর তাছাড়া আমি মোমবাতির আলো দিয়ে পড়তে অভ্যস্ত। তুই ছাদে গিয়ে যা, ঘুরে আয়। ঠিক আছে, আমি তাহলে গেলাম। তুই দরজাটা ভালো করে লাগিয়ে দে। বিদ্যুৎ এলে আমি রুমে চলে আসবো। আশিকের কথা বলে ছাদে চলে যায়। আমি রুমের দরজা ভালো করে লাগিয়ে দিয়ে পড়ার টেবিলে পড়তে বসলাম। আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছিলাম। হঠাৎ মোমবাতির আলোটা নিভে যায়। আমি বিষয়টাকে গুরুত্ব না দিয়ে মোমবাতিতে আবারও আগুন জ্বালিয়ে দিই, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার মোমবাতির আলো নিভে যায়। আমি অবাক হয়ে আশেপাশে তাকাচ্ছিলাম। কি ব্যাপার? দরজা জানালা সবই তো বন্ধ, তাহলে মোমবাতি নিভে যাচ্ছে কেন? আমি কিছুই বুঝে ওঠার আগেই পুরো রুম আলোকিত হয়ে যায়। আমি ভীষণ চমকে যাই। এ কি, ফ্যান চলছে না, লাইট জ্বলছে না, তাহলে রুম আলোকিত হলো কি করে? ভয়ে আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। হাত পা শীতল ঠান্ডা হয়ে গেল। বুকের ভিতরে থাকা প্রাণ পাখিটা ধুকধুক করতে লাগলো। আমি দেখলাম আমি যে বইটা পড়ছিলাম তা হাওয়ায় ভাসছে। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। মোমবাতির আলো নিজে নিজেই জ্বলছিল আর নিভে যাচ্ছিল।
আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। চেয়ার থেকে উঠে দৌড়ে পালাবো এমন চিন্তা করতেই আচমকা আমিও হাওয়ায় ভাসতে লাগলাম। আশিক, আশিক! ভয় আমার গলা শুকিয়ে গেছে। গলা দিয়ে জোরে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। মনে হচ্ছে প্রাণ পাখিটা এখনই বের হয়ে যাবে। কে আমার সাথে এমন করছো? আমি খুব ভয় পাচ্ছি। আমাকে নিচে নামাও। হ্যাঁ, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে এভাবে আমাকে কেন ভয় দেখাচ্ছ? আমি এসব কথা বলতেই নিচে নেমে আসলাম। রুমের অলৌকিক আলোটি নিভে গেল এবং মোমবাতির আগুন নিজে থেকেই জ্বলে উঠল। আমার হাত পা এখনো কাঁপছে। বেঁচে আছি তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ হলো। আমি খুশি হয়ে গেলাম। আমি তাড়াহুড়ো করে দরজা খুলে দিলাম। কিন্তু দরজা খুলে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম দরজায় এক অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি ভীষণ হাঁপাচ্ছিল। মনে হচ্ছিল যেন সে অনেকটা পথ দৌড়ে এসেছে। তার ঘন কালো লম্বা চুলগুলো এলোমেলো ছিল। টানা টানা চোখ কাজল দিয়ে আঁকা। বাঁশির মতো সরু সুন্দর নাক, রক্তজবা ফুলের মতো টকটকে লাল ঠোঁট, আর পরনে সাদা ধবধবে শাড়ি। কোনো মানুষ এতটা সুন্দর হয় তা আমার জানা ছিল না। দেখে মনে হচ্ছিল এ যেন স্বর্গ থেকে স্বয়ং কোনো দেবী নেমে এসেছে। আমি মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম, যেন 1000 বছর তাকিয়ে থাকলে ওনাকে দেখার স্বাদ আমার মিটবে না। আমার ধ্যান ভেঙে দিয়ে সুন্দরী মেয়েটি বলল, আমি খুব ক্লান্ত, আমাকে এক গ্লাস পানি দিন। কিন্তু আপনি কে? আর এত রাতে আপনি ছেলেদের হোস্টেলে কেমন করে আসলেন? আমি খুব বিপদে পড়েছি, ভেতরে এসে কথা বলি। হ্যাঁ, আসুন, ভিতরে আসুন। বললেন না তো এত রাতে আপনি ছেলেদের হোস্টেলে কেমন করে প্রবেশ করলেন? প্রবেশ করব কেন? আমি তো এখানেই থাকি। এখানে থাকেন মানে? ঠিক বুঝলাম না। সব কথার মানে খুঁজতে হয় না। মেয়েটির ধাঁধা করে কথা বলার ধরন আর আচরণ দেখে আমি খুব আশ্চর্য হলাম। যেখানে রাত 9টার পর আমরা ছেলেরাই হোস্টেলে প্রবেশ করার অনুমতি পাই না, সেখানে একটা মেয়ে কেমন করে প্রবেশ করলো? আমি মেয়েটির দিকে তাকিয়ে অবাক হয়ে রইলাম। হঠাৎ আমার চোখ তার গলার দিকে যায়। আমি দেখলাম মেয়েটির গলায় মোটা লাল দাগ হয়ে আছে। দাগটা এতটাই গাঢ় আর ক্ষত ছিল দেখে মনে হচ্ছিল 5 মিনিট আগে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। জানি না কেন আমার প্রচণ্ড ভয় হচ্ছিল। মনটা ভেতর থেকে কুডাক ডাকছে। আমি ভয়ে ভয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, আপনার গলায় ওটা কিসের দাগ? মেয়েটা আমার কথার কোনো উত্তর দিল না। আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। বুঝতে পারলাম আমার কথায় সে বিরক্ত হচ্ছে। তাও বললাম, আপনার নাম কি? আমার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম রূপা। আমার চিৎকারে পুরো হোস্টেল কেঁপে উঠল। আমি দেখলাম মুহূর্তের মধ্যেই মেয়েটার চেহারা বিকৃত হয়ে গেছে। তার চোখ দিয়ে আর গলা দিয়ে রক্ত ঝরছে। দাঁতগুলো বড় বড় হয়ে বের হয়ে আছে। মুখে অনেক কাটা দাগ। ভয়ঙ্কর কণ্ঠে মেয়েটি আমাকে বলল,
কেন কেন আমাকে বিরক্ত করতে এই রুমে এসেছিস? এটা আমার রুম, এখানে আমি কাউকে থাকতে দেই না, আর যে থাকতে চায় তাকে জীবিত রাখি না। মেয়েটিকে আমার দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে আমার হাত পা ধরধর করে কাঁপতে শুরু করলো। বুকের ভেতরটা শুকিয়ে গেল, আমি মাথা ঘুরে পড়ে গেলাম। তারপরে আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে আসার পর আমি দেখলাম আমার পাশে হোস্টেল ম্যানেজার স্যার, দারোয়ান চাচা আর আমার বন্ধু আশিক বসে আছে। রাতে আমার চিৎকার শুনে ওনারা নাকি আমার রুমে এসে আমাকে অজ্ঞান অবস্থায় পায়। আমি ওনাদের আমার সাথে ঘটে যাওয়া সব কিছু বললাম। তারপর দারোয়ান চাচা আমাকে জানালেন, এখন থেকে অনেক বছর আগে এই রুমে রূপম নামের এক প্রভাবশালী ছাত্র থাকত। রুমা তখন এই কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। রুমা আর রূপমের গভীর প্রেম অনেক ভালোই ছিল। একটা সময় রুমা অন্তঃসত্ত্বা হয়। সে দৌড়ে রূপমের কাছে আসে, কিন্তু রূপম তাকে বিয়ে করতে অস্বীকার করে। রুমা গলায় ফাঁসি দিয়ে তারপর আত্মহত্যা করে। তার কিছুদিন পর রূপমের অস্বাভাবিকভাবে তার মৃত্যু হয়, এবং তারপর থেকে রুমার আত্মা এই রুমে ঘুরে বেড়ায়। সবকিছু শুনে আমার গায়ের পশমগুলো কাঁটা দিয়ে উঠল। তারপর সেদিনই হোস্টেল ম্যানেজার স্যারকে বললাম আমাকে অন্য রুমে শিফট করে দিতে। তারপর সে আমায় অন্য রুমে শিফট করে দেয়। রুমার জন্য আমার খুব মায়া হচ্ছিল সত্যি বলতে।